হ্যালো, আজকে 16ই নভেম্বর 2024 সাল। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব তা হলো আমরা একটা দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে নতুন একটি শাসন ব্যবস্থায় আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমাদের আশা উদ্দেশ্য ছিল একটাই, যে বৈষম্যহীন একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ এবং বাক স্বাধীনতা থাকবে, যেখানে গুম খুম থাকবে না। কিন্তু আমরা বর্তমান কয়েকদিন যাবৎ যে বিষয়গুলো ঘটছে তা আমাদের জন্য কোনো ভালো বার্তা দিচ্ছে না। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং শেখ হাসিনার একটি দীর্ঘ রিজিম পরিবর্তনে আমরা যে আগ্রহ নিয়ে, যে আশা নিয়ে আমরা সম্পৃক্ত হয়েছিলাম এবং বিগত 17 বছর ধরে আমরা যে যার প্ল্যাটফর্ম থেকে যে বিষয়টি সমালোচনা করে আসছিলাম শেখ হাসিনা সরকারের, এখন আমরা দেখছি সব কিছুই বর্তমান সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের আমরা দেখতে পাচ্ছি। যা কিছু ঘটছে তার সব কিছুই আমরা মেনে নিতাম যদি হতো এটি একটি বিদ্রোহী সরকার এবং একটি বিদ্রোহের মাধ্যমে যারা বিদ্রোহ করেছে তারা মিলে একটি সরকার গঠন করত। বিদ্রোহী সরকার গঠন করলে সে তার মতো করে সব কিছু গঠন করে নেয় এবং সেখানে ভুল ভ্রান্তি থাকলেও সেটা জনগণের কাছে আসে যে এটি যেহেতু একটি বিদ্রোহী সরকার, সে আগে সব কিছু ঊর্ধ্বে গিয়ে কাজ করছে, তাই তার ভুল ভ্রান্তিগুলোও এক ধরনের ন্যায্যতা পায়। কিন্তু একটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই গঠিত হয়েছে, সুতরাং সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে বলছে এই কারণে যে যেহেতু তারা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে। আবার সাংবিধানিক কাঠামো বললেও ভুল হচ্ছে, কারণ সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রভিশন নাই। সুতরাং এটি না বিদ্রোহী সরকার না সাংবিধানিক কাঠামো সরকার। তাই সরকারের প্রথম যাত্রা থেকেই এটি একটি বিতর্ক এবং দিন যত যাচ্ছে তত সব কিছুই যেন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন এখনো সেভাবে অ্যাক্টিভ না। গতকাল দেখলাম একজন সরকারি কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে, তারা লুটপাট তো করে নিয়ে গেছে। সবথেকে দুঃখজনক যেটা বাংলাদেশের ইতিহাসে হয় নাই, এবং কি আমার মনে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না, যে শিশু একটি কন্যাকে ডাকাতরা নিয়ে চলে যাচ্ছে। ধন সম্পদ নিয়ে যেতে পারে, শিশু কন্যাকে নিয়ে যায়, মানুষের বউ বাচ্চা নিয়ে যায়। এগুলো আমরা তো ওই যে কি বলবো, যে যখন রাজা শাসিত ছিল তখন এক রাজা আরেক রাজ্য দখল করলে এইসব দখলবাজিটা হতো। কিন্তু এভাবে ডাকাতরা পরিবারের সদস্য নিয়ে চলে যাচ্ছে, এর থেকে আর ন্যাক্কারজনক কি হতে পারে? যা আমরা দেখলাম বর্তমানে আমাদের ভাস্কর, আমার সবথেকে প্রিয়, আমি যার বিষয়ে সবসময় সোচ্চার, আমার স্যার ডক্টর ইউনূসের এই শাসন আমলে। আরও আমরা দেখলাম, যেহেতু আমি ওনাকে স্যার বলি, আমি আমার বিগত ভিডিওগুলোতে আমি জামাত শিবিরের আমির যিনি আছেন তাকে শ্রদ্ধেয় বলেছি, তারেক জিয়াকে তারেক জিয়া বলি, শ্রদ্ধেয় তারেক জিয়া বলেছি, ফখরুল ইসলাম আজকে স্যার শ্রদ্ধেয়। এই শব্দগুলো কখন জানেন? এগুলো হচ্ছে একটা
খুব সাধারণ একটা নর্মস। যারা আমরা বিদেশে লেখাপড়া করি তারা আমরা অভ্যস্ত হয়ে পড়ি, মিস্টার এগুলো বলে, মিস্টার বাংলাদেশে মিস্টার বলে একটা কথা, শ্রদ্ধেয়, এগুলো একটা কালচার নর্মস। বাংলাদেশে আমরা বিদেশে গেলে আমরা রাজীব বলে না, মিস্টার রাজীব বা মিস্টার উমুক। হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণ নর্মস, যেগুলো বাংলাদেশে আসলে এক সময় ব্যবহৃত হতো, এখন ব্যবহৃত হয় না। আমরা পারস্পরিক হিংসা বিদ্বেষকেই খুব বেশি প্রকাশ করি। তো যেটা বলছিলাম, স্যার ডক্টর ইউনূসের সময়, একজন শিক্ষকের সময়ে আমরা দেখলাম গতকালকে একজন শিক্ষক, যেটা মন ছুঁয়ে গেল, উনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন, মনে হয় কুমিল্লা বা এই সাইডে। তো ভদ্রমহিলা শিক্ষিকা, উনি আমাদের এক উপদেষ্টার, উনি যে স্কুলে করেন সেখানে আমাদের এক উপদেষ্টার পিতা সেখানে হেডমাস্টার বা প্রধান। উনি সেখানে অনেকগুলো অভিযোগ করেছেন। তো এই বিষয়টাও খুবই সুন্দর লাগলো না, এবং তার বক্তব্যগুলো শুনে মনে হলো না যে খুব অতিরঞ্জিত। তিনি যেভাবে বলে গেছেন কথাগুলো, একজন হিন্দু শিক্ষক। সুতরাং এটাও কিন্তু একজন টিচার, একজন শিক্ষক, আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূসের সময় আমার দেখতে হলো যে তারই নিয়োগদাতা, যেহেতু বলছেন যে তাকে নিয়োগ দিয়েছেন কারা, তাকেই নিয়োগদাতা, এবং যে আদর্শের উপর ভিত্তি করে বৈষম্যের আন্দোলন, সেইখানে নেতৃত্ব দানকারী বা শেখ হাসিনা নির্যাতনকারী একজনের পিতা দ্বারা একটি শিক্ষক, তাও আবার মহিলা শিক্ষক, এভাবে লাঞ্ছিত হয়েছে। মানে মহিলা শিক্ষকের একটি কথা, আমার মা শিক্ষক, আমার মা আর আমি বসে শুনছিলাম, আমার মা যেন শিহরে উঠছিল। হয়তো উনি নিজেকেই সে শিক্ষকের জায়গায় কল্পনা করে উনি চিন্তা করছিল। তো শিক্ষিকা উনি বলছেন যে আমার যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আমাকে ওয়াশরুমে পর্যন্ত দেওয়া দেয়নি, এবং সেখানে যে ধরনের অশ্লীল বাক্য এবং অশ্লীলতা তাকে বিবস্ত্র করার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। যে শিক্ষিকা 18 বছর 23 বছর ওখানে চাকরি করেছে, তার প্রতি অন্যায়, এবং সেখানে চলে আসছেন তার বস্ত্র ছিঁড়ে ফেলা। এর থেকে আর নিচু কাজ কি হতে পারে? একজন শিক্ষকের রাজত্ব, আমরা একজন শিক্ষককে রাজা বানিয়েছি কেন? স্যার ডক্টর ইউনূস এখন রাজা, শিক্ষককে রাজা বানিয়েছে আদর্শিক দিক থেকে একটা দেশ দেখবো বলে। তো সেই জায়গার মধ্যে এইভাবে শিক্ষক লাঞ্ছিত হওয়া, এবং যেভাবে আমরা দেখেছি এই সময়ে শিক্ষক লাঞ্ছিত হতে, সেটা অন্তত কাম্য ছিল না। আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছি হিন্দু শিক্ষকদের গলার মধ্যে জুতার মালা, এবং শেখ হাসিনা সরকারের এমপিরা হিন্দু শিক্ষকদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে। তার থেকে আমরা কি পার্থক্য দেখলাম? শেখ হাসিনাকে আমরা দোষারোপ করেছি কেন? যে শেখ হাসিনা সরকার দ্রব্যমূল্য কমাতে পারছে না। এখন তো দ্রব্যমূল্য, মানুষের ক্রয় ক্ষমতার বহু বাইরে চলে গেছে। আমি দুইটি উদাহরণ দিই। আমার একজন ডিলার, সে অনেকদিন আমার এখানে আসে নাই, পরে আসছে, সে অসুস্থ, দাঁড়াতে পারতেছে না। আমি বললাম, কিরে ওই অবস্থা কেন, ডাক্তারের কাছে যাও। ডাক্তারে যাওয়ার পরে তাকে ডাক্তারের 26টা ইঞ্জেকশন দিয়েছে, ভিটামিন ইঞ্জেকশন। অর্থাৎ তাই না খেতে এমন ভিটামিনের তার ডিফিসিয়েন্সি হয়ে আসছে, অর্থাৎ পটেনশিয়াল খাবার না খেতে খেতে সে দাঁড়াতে পর্যন্ত পারছে না। ওই পশু যেভাবে হামাগুড়ি দিয়ে চলে সেভাবে চলছে। সেটা সিরিয়ার মুনতাসিরের কথা আমরা শুনেছি, সে তার বাবা মা কথা বলেছিল যে তারা পশুর মতো চলে। আমি এই চোখের সামনে দেখলাম আমার ডিলারকে। আরেকটা আমার ডিলার, আমার কর্মচারী, সে অসুস্থ, আসে নাই। তার অসুস্থতা কি বিষয়ে যখন আমি আমার ইয়াকে জিজ্ঞাসা করলাম, তখন বলল সে মানুষ চিনছে না। কেন মানুষ চিনছে না? কেন? অভাব অনটন। একটা মানুষের পক্ষে এখন চলাই দায় হয়ে গেছে তার সবকিছু মিঠাই। তো সুতরাং নীরবে দুর্ভিক্ষ না, নীরবে কিন্তু একটা হত্যা চলছে। মানুষ না খেতে খাবার পরিমাণ কমিয়ে দিচ্ছে, মানুষ পটেনশিয়াল খাবার খাচ্ছে না। অর্থাৎ ক্ষুধা নিবারণটা এখানে মুখ্য হয়ে গেছে, পটেনশিয়াল খাবারের আর প্রশ্নই তো আসে না। তাহলে আমরা
এইটা দেখছি। তারপরে আমরা দেখছি ঘুষ বাণিজ্য। আমার একটি ব্যবসায়ী বন্ধু এসেছিল আমার অফিসে, ও চায়না থেকে মেশিন এনেছে। তো বলছে যে মেশিনের ট্যাক্সেই নিয়েছে প্রায় আগের যে ট্যাক্স সে দিত, এইবারে একই মেশিন এনেছে, এইবারে তাকে সেটা ট্যাক্সটা তাকে দ্বিগুণ ট্যাক্স দিতে হয়েছে। কি সিস্টেম হলো? ও বলছে আমি মেশিনটা আনবো, মেশিনটাকে কাজ করাবো, সেই মেশিন ট্যাক্স, ইভেন কি অ্যাসেসরিজের ট্যাক্স নিয়েছে, কনভেয়ার বেল্ট তার ট্যাক্স নিয়েছে, অ্যাসেসরিজের ট্যাক্স। এখন মেশিনের সাথে মেশিনের ওজন যদি হয় 900 কেজি এবং মেশিনের যদি একটা স্ট্যান্ড আসে, সেই স্ট্যান্ডের ওজন যদি 150 বা 200 কেজি হয়, তাহলে তো সেটা ইম্পোর্টারের কি দোষ? স্ট্যান্ড ছাড়া তো মেশিন বসবে না, স্ট্যান্ডটা তো মেশিনেরই অংশ, আর স্ট্যান্ড সহ তো আর মেশিনটা ওয়েট হচ্ছে না। তা বলছে যে 5% পর্যন্ত অ্যালাউড। 5% কীভাবে করবে? 900 কেজি 5%, তার স্ট্যান্ডের ওজনই তো 150 কেজি। তারপরে সবথেকে যেটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ঘুষ। সে কাস্টমসকে ঘুষ দিয়েছে প্রায় 50,000 টাকা, কাস্টমসকে দিয়েছে সে 50,000 টাকা, আর জেটিকে দিয়েছে সে প্রায় 30,000 টাকা। তাহলে এই ঘটনাটা বলছি আমি গত আজকের থেকে 3 দিন আগের ঘটনা, 3-4 দিন আগের ঘটনা। তাহলে যে এখন তাহলে কি করবে? এখন আপনারাই বলুন যে একটা মেশিন আনতে গিয়ে যদি একটা ইম্পোর্টারকে 80,000 টাকা ট্যাক্স দিতে হয়, সে কিভাবে চলবে? তার চলার কি কোনো উপায় আছে? সে তাহলে কি এখন ইম্পোর্টও বন্ধ হয়ে যাবে? আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা দেখলাম যে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, তা কাস্টমসের এই ঘুষের লাগাম টানবে কে? জেটির এই ঘুষের লাগাম টানবে কে? তাহলে আমরা দেখলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখলাম গণহত্যা, আমরা দেখলাম যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, আমরা দেখলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা দেখছি করাপশন, আমরা দেখছি প্রশাসনের ব্যর্থতা। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কোথায়? তাহলে কি বলতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে উদ্দেশ্য আদর্শ ছিল, তা সব কিছুই পথ হারাচ্ছে?